আমি নিজেও জানতাম না যে 16 বছর পর্যন্ত এদের কার্যক্রম বাংলাদেশের মধ্যে আছে, এবং এই এসকর নাম যে একটা জিনিস আছে এটা কিন্তু 2007 সাল থেকে, মানে 17 হ্যাঁ, বছর। 2007 সাল থেকে আমি কিন্তু এইটা সম্বন্ধে জানতাম না এবং কোনোদিন নামও শুনি নাই। এই গতকালকে যখন গত পরশুদিন যখন একটা অমানসিকভাবে আমাদের একজন বন্ধু আইনজীবী তাকে যখন হত্যা করা হলো, খুব ব্রুটালি কিল করা হয়েছে, আপনারা যদি দেখে থাকেন দেখবেন তাকে জবাই করা হয়েছে বলতে গেলে, তখন থেকে জানলাম যে এটা কারা করলো। তখন জানা গেল যে ইসকন নামে একটি প্রতিষ্ঠান। তো আমরা কিন্তু অনেক দিন থেকে বলে আসছিলাম যে ফ্যাসিস্ট সরকার চলে গেলেও তাদের কিছু পোংরা পাংরি কিন্তু তারা রেখে গেছে, এবং এই যে এর চাইতে আরও কঠিন বিষয় হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার, নাজমুল হাসান সাহেব তো বললেন যে স্বৈরাচারী সরকার, আমি কিন্তু এদেরকে স্বৈরাচারী বলি না, তার কারণ আমি বলি ভিন্নভাবে, ফ্যাসিস্ট হিসাবে বলি আর কি। কারণ স্বৈরাচাররা কিন্তু জনগণের আন্দোলনের মাধ্যমে তাদের পতন হয়, আর ফ্যাসিস্ট সরকারের পতন হয় অস্বাভাবিকভাবে। এবং এই যে সরকার যেটা গিয়েছে শেখ হাসিনা, তার পতন হয়েছে কিন্তু অস্বাভাবিকভাবে, কোনো স্বাভাবিকভাবে হয় নাই। তো আমরা কিন্তু অনেক দিন থেকে বলে আসছিলাম এবং আমাদের দলও বলে আসছিল যে ষড়যন্ত্র চলছে, দেশের এই বৈষম্যবিরোধী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, মানবতার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সর্বক্ষেত্রে কিন্তু ষড়যন্ত্র অব্যাহত আছে। এবং এই যে ষড়যন্ত্র অব্যাহত আছে, এবং সেই কারণে আমরা বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব, আমরা কিন্তু দাবিও করেছি সরকারের কাছে যে আপনাদের উচিত যে জনগণ যে দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করেছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, তাদের ভোটের অধিকারকে ফিরিয়ে দেওয়া আপনাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত, এবং এর উপরেই বেশি সংস্কারে আপনাদের জোর দেওয়া উচিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেটা প্রমাণ হলো এই গতকালকের এই ঘটনার পরে। দেখবেন যে সারা দেশের মানুষ নড়ে চড়ে উঠেছে। এর চাইতে আরও কঠিন বিষয় হচ্ছে, এই ঘটনাটি আমি জানতাম না, এই কালকেই জানলাম এদেরকে নাকি এই ফ্যাসিস্ট সরকার পূর্বাঞ্চলের মতো জায়গায় 2 বিঘা জমি দিয়ে রেখেছে। এখন আমার ভাই তো বললেন যে এই সরকারের পৃষ্ঠপোষকতা, তো এই পৃষ্ঠপোষক এবং এদের কোনো রেজিস্ট্রেশনও নাই, তো এনজিও বলে আবার। তো এনজিও করতে হলে উনি ঠিকই বলেছেন যে রেজিস্ট্রেশন লাগে। তো যাদের কোনো অস্তিত্ব নাই, রেজিস্ট্রেশন নাই, তাদেরকে আবার জায়গা জমিও বরাদ্দ করে রেখেছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে সরকার, ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, তাদের একটা বড় একটা দুর্বিসন্ধি ছিল বাংলাদেশকে নিয়ে। আমরা তো বলতাম যে এই বাংলাদেশটাকে আরেকটি দেশের কাছে এই ফ্যাসিস্ট সরকাররা বিক্রি করে দিতে চায়। তারা চায় না এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকুক। তার কারণ এই দেশ সম্বন্ধে যদি কারো দরদ মোটামুটিভাবে থাকে, দেশকে যদি কেউ ভালোবাসে, তাহলে পরে এরকম একটা প্রতিষ্ঠানকে, আপনার এই বাংলাদেশের এমনিতেই জায়গা জমির যে দাম, সেখানে পূর্বাঞ্চলের মতো জায়গায় এরকম সম্পত্তি, এরকম একটি প্রতিষ্ঠানকে দিয়ে রাখবেন, এটা আমরা চিন্তাও করতে পারি না। তারপরে দেখেন, বিষয়টি হচ্ছে সবচাইতে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে এরা কিন্তু বিভিন্ন নামে কাজ করে যাচ্ছে। আপনি গতকালকেই আমরা যখন একটা বড় ধরনের প্রতিবাদ সভা করছিলাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পক্ষ থেকে, এবং একটা বড় ধরনের গায়েবানা জানাজা পড়ছিলাম, ফিরে যখন বেরোলাম তখন দেখলাম যে একটি গোষ্ঠী ওই সুপ্রিম কোর্টের মধ্যেই আপনার আর একটা সভা তারা করছে। তাহলে এরা আবার কারা? তাই বলে যে এখন
তাদেরকে কাউকেই চিনি না, কারা নেতা কে নেতা কাউকেই চিনি না, অথচ তারা একটা সভা করে যাচ্ছে। অর্থাৎ এই যে ঘটনাগুলো বিভিন্নভাবে ঘটছে, আমি বললাম যে তাহলে এই সংগঠন যদি তারা যদি ইসকনের বিরোধী হয়ে থাকে, তাহলে আমাদের সাথে একসাথে এসে তারা প্রতিবাদ সভায় যোগদান করতে পারতো, গায়েবানা জানা যায় যোগদান করতে পারতো। তাদের তো এইসব করার কোনো দরকার ছিল না। এর পরপরেই শুনলাম যে ঘটনাটা ঘটেছে, যে আপনার ওই যে বিচারপতির উপরে হামলা, এই ঘটনা কিন্তু ওই দুইটার পরেই এই ঘটনাটা ঘটেছে। এই বিষয়ে আমি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। এই যে সুপ্রিম কোর্টের পরিবেশ নিয়ে আপনি বলছিলেন যে সেখানে মিছিল করছিল, এবং এই যে এজলাস কক্ষে ডিম ছুঁড়ে মারা এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একটি নজিরবিহীন ঘটনা, এটি প্রধান বিচারপতিও বলেছেন। মানুষ আসলে কেন এত বেপরোয়া হয়ে উঠছে, আর বিএনপি ঘটনার কি প্রতিক্রিয়া জানাবে? না, মানুষ কিন্তু বেপরোয়া হয় নাই। আচ্ছা, আমি কিন্তু সবসময় বলি বাংলাদেশের মানুষ অনেক ভালো মানুষ। কেন বলি, এই বাংলাদেশে কিন্তু 7ই নভেম্বরের পূর্বে আপনার 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বরের মধ্যে বাংলাদেশে কোনো সরকার ছিল না, কিন্তু কোনো লুটপাট হয় নাই। হয়েছে কি? হয় নাই। এইখানেও আপনি এখানে যখন বৈষম্য এই ফ্যাসিস্ট সরকার যখন পালিয়ে গেল, তারপরে শুধুমাত্র গণভবনের আক্রোশের কারণে, মানুষের যে আক্রোশ, যে ক্ষোভ, এই কারণে কিছু ঘটনা ঘটেছে। এছাড়া কিন্তু বড় ধরনের কোনো ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে নাই। তার কারণ মানুষ এটাকে অত্যন্ত সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, এবং তাদের যে জ্বালা যন্ত্রণা ছিল এই সরকার, ফ্যাসিস্ট সরকার, এবং তারা যে তাদের সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছিল, দেশ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিল, এইটা মানুষ যখন বুঝতে পারলো, সেটার আক্রোশের বশবর্তী হয়ে গণভবনে তারা হামলা করেছে। এবং সেখানে আপনি দেখবেন যে ওই কেউ যা পেয়েছে সেটাই কান্দে করে নিয়ে গিয়েছে, ফ্রিজ ভাগ ভাগ করে নিয়ে গিয়েছে। আপনার ইট, গণভবনের ইট কোনো দিন এইভাবে করে ছুটি মানে ছিঁড়ে ফিরে নিয়ে যায়, এইটাও কোনো দেখিনি। এটা কিন্তু মানুষের একটা আক্রোশের ফলে হয়েছে। সুতরাং আপনি বলতে পারেন না যে মানুষ একেবারে হয়ে গেছে, মানে কি বলে আপনি, বেপরোয়া হয়ে গেছে। আমি এটা বলবো না যে বেপরোয়া হয়ে গেছে। একটা গোষ্ঠী চাচ্ছে না যে এই দেশ সে শান্তি ফিরে আসুক, এই দেশে গণতন্ত্র ফিরে আসুক, এদেশের মানবাধিকার ফিরে আসুক, এই দেশ আবার ওই যে গুম খুন আর যে কি আয়না ঘর ফর এইসব না হোক। এটা কিন্তু প্রত্যেকটা নাগরিক এই দেশটাকে যারা ভালোবাসে, প্রত্যেকে চায়, তারা কিন্তু বেপরোয়া হয় নাই। বেপরোয়া হচ্ছে ওই ব্যক্তিরাই যারা দীর্ঘদিন এই দেশটাকে ধ্বংস করার জন্য কার্যক্রম চালিয়েছে। তারা বিভিন্ন নামে, বিভিন্ন আপনার ডিসগাইজ অবস্থায়, আমি ওই যে বললাম যে এখন তারা আবার নাগরিক সাজছে, তারা হয়তো বিভিন্ন নামে, আবার এখন দেখলাম যে ইসকন, আবার শুনলাম যে এই চিন্ময়রে আবার তারা বলে যে এদের হ্যাঁ তার বহিষ্কার করতে হবে। তারা এই সমস্ত কথা বলে। তা চিন্ময় আসলো কোত্থেকে? তো ইসকনেই বা আসলো কোত্থেকে? তো কাজেই মানুষ বেপরোয়া হয় না, বেপরোয়া হয়েছে একটা গোষ্ঠী, শ্রেণী, যারা এই সরকারের কার্যক্রমকে পছন্দ করে না, এবং তারা মনে করে যে এই সরকারকে অস্থিতিশীল করে রাখা দরকার। তাইলে পরে তারা কোনো অবস্থাতেই এই যে সমস্ত সংস্কার তারা হাতে নিয়েছে, এগুলো তারা করতে পারবে না।